হাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? পড়াশোনা করছো বাড়িতে? তোমাদের আজকে যে ক্লাসটা হবে গ্রামারের, এটা হচ্ছে লেসন 8 এ তোমাদের ভার্ব রয়েছে। ভার্বের লেসনটা তোমাদের আজকে পড়াবো। তাহলে ভার্ব কাকে বলে তোমরা জানো, তবুও আমি আরেকবার বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ব বলি। যেমন একটা উদাহরণ দেখো, The boy goes to school. ছেলেটি বিদ্যালয়ে যায়। তাহলে এখানে গোসটা কি? গো মানে যাওয়া, যেহেতু এটা 30% সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের শেষে দেখো ইএস যোগ হয়েছে। তাহলে এই পুরো ওয়ার্ডটা অর্থাৎ গোসটা হচ্ছে ভার্ব। বুঝতে পেরেছো? এরকম ভাবে ভার্ব অনেক রয়েছে, ডু ভার্বের অনেক উদাহরণ রয়েছে, তোমরা আসবে সেগুলোতে। এখন তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ভার্বের প্রকারভেদ। তাহলে ভার্ব কয় প্রকার? না, ভার্বের চারটে ভাগ আমি এখন বলছি। সেটা একটা হচ্ছে দেখো তোমাদের ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া কাকে বলে? না, যে ভার্বের দ্বারা বাক্যের কাজ সম্পন্ন হয়। কি বললাম? যে ভার্বের দ্বারা বাক্যের কাজ সম্পন্ন হয় তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। তাহলে এসো একটা উদাহরণ তোমাদের দিয়ে দেখাই। যেমন হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, হি ওয়েন্ট টু স্কুল যখন আমি বলছি তখন দেখো সে বিদ্যালয়ে গিয়েছিল, অর্থাৎ এই ভার্বটার দ্বারা পুরো বাক্যের মানেটা সম্পন্ন হচ্ছে, তাই তো? কিন্তু যদি আমি শুধু তোমাদের বলতাম যে হি ওয়েন্ট টু, স্কুলটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে স্কুলটা যদি না থাকে এখানে হি ওয়েন্ট টু, কোনো মানে ক্লিয়ার হচ্ছে কি? হচ্ছে না, তাই তো? তাহলে হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল, এটা হচ্ছে এখানে মানেটা সম্পূর্ণ হচ্ছে কোনটার দ্বারা? এই ওয়েন্ট ভার্বটার দ্বারা। সুতরাং এটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার উদাহরণ, অর্থাৎ ফাইনাইট ভার্বের উদাহরণ। এরপরে আসছে ইনফিনিটিভ, বা তোমরা ইনফাইনাইট ভার্বও বলতে পারো। ইনফিনিটিভ অর্থাৎ এটা মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কাকে বলবো? দেখো খুব সোজা। ফাইনাইটে আমরা বলেছি যে ক্রিয়া দ্বারা বাক্যের পুরো অর্থটা সম্পন্ন হচ্ছে বা সম্পূর্ণ হচ্ছে, আর ইনফিনিটিভে হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের কাজ অসমাপ্ত থেকে যায় বা সম্পূর্ণ রূপে বাক্যের কাজটা প্রকাশ পাচ্ছে না, তাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। যেমন আমি বলছি দেখো, দি বয় went to the market to buy some fruits. আমি এখানে লক্ষ্য করবে তোমরা, আমি কিন্তু টু বাইটাতে আন্ডারলাইন করে রেখেছি। কেন করে রেখেছি তোমাদের বলছি। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? না, দি বয় ওয়েন্ট টু দ্য মার্কেট, ছেলেটি বাজারে গিয়েছিল, টু বাই সাম ফ্রুটস, কিছু ফল কিনতে। তাহলে দেখো এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বের আগে কিন্তু একটা টু যোগ হয়েছে। এটাকে আমরা যখন তোমরা আরো আপার ক্লাসে যাবে তখন এটাকে ইনফিনিটিভ টু, তোমাদের অনেক সময় সেন্টেন্সে জয়েনিং করা থাকবে ইনফিনিটিভ টু দিয়ে, তখন এইভাবে করবে। তাহলে এখন আমি বলছি যে ছেলেটা বাজারে গিয়েছিল কিছু ফল কিনতে। আমি যদি এটা বাদ দিয়ে দিই, দি বয় ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই, ছেলেটি বাজারে গিয়েছিল কিনতে। কি কিনতে সেখানে কিছু বলছে না কিন্তু, তাহলে বাক্যের মানেটা ক্লিয়ার হচ্ছে না। বুঝতে পেরেছো? তাহলে এই টু বাইটা হচ্ছে ইনফিনিটিভ বা ফাইনাইট ভার্ব তোমরা বলতে পারো। এরপর আরো দুটো রয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে 3 নাম্বার পয়েন্টে আসি আমরা, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি? যে ভার্বের অবজেক্ট
বলে। এবার তার আগে আমাদের জানতে হবে অবজেক্ট বা কর্ম কি। তাহলে ভার্ব মানে একটা সেন্টেন্সে যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তখন যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। আমি একটা তোমাকে বুঝার সুবিধা রাখতে বলি, যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে এখানে বলছে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে কাকে জল দাও? আমাকে। তার মানে এই নিটা একটা অবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আসছে আমাকে, তার মানে এটা অবজেক্ট। এবার আমাকে কি দাও? না এক গ্লাস জল, তার মানে এটাও একটা ওয়াটার, সরি এটাও একটা ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এটা একটা অবজেক্ট, সরি ট্রানজিটিভ ভার্ব না, এটাও একটা অবজেক্ট। তাহলে তোমাদের অবজেক্ট কি না, অর্থাৎ বাক্যে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসে সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। তাহলে তোমরা অবজেক্ট কি বুঝতে পারলে। এবার ট্রানজিটিভ ভার্বে আসছি। তাহলে ট্রানজিটিভ ভার্বের বাংলা মানেটা কি বললাম? সকর্মক্রিয়া, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দেখো I drink tea, আমি চা পান করি। তাহলে এখানে অবজেক্ট কোনটা? না টিটা। আমি কি করি বা কি পান করি যদি প্রশ্ন করা হয় সেখানে বলা হচ্ছে টি অর্থাৎ চা, তার মানে এটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাতে অবজেক্ট হচ্ছে টিটা, সেজন্য এটা হচ্ছে এখানে যে ভার্বটা রয়েছে এটা ট্রানজিটিভ ভার্ব। এবার আসি ইনট্রানজিটিভ ভার্বে। ইনট্রানজিটিভ ভার্বটা কি তাহলে তোমরা এবার নিজেরাই বুঝতে পারবে না, যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যখন কোনো উত্তর পাওয়া যায় না তাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যখন কোনো উত্তর আসে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো The boy sleeps, ছেলেটি ঘুমোয়। The lion roars, সিংহটি গর্জন করে। এখানে দেখো the boy sleeps এটা ভার্ব আর the lion roars এরও এটা ভার্ব। এখানে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো কোনো উত্তর পাবে না, তাহলে সেই জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসছে না বলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলোতে কোনো অবজেক্ট নেই বাক্যগুলোতে। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। তাহলে বুঝতে পারলে তোমরা ভার্বের চারটি যে প্রকার বললাম, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এবার আসবো অবজেক্ট অনুযায়ী, ভার্বের প্রকৃতি অনুযায়ী ভার্বকে ভাগ করা হয়েছে। তোমরা ওগুলো 3 তে পড়েছিলে, তবু আমি আরেকবার বলছি। দেখো প্রকৃতি অনুযায়ী ভার্বকে যে 3টে ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে বি ভার্ব, আর দুইয়ের দাগে হচ্ছে হ্যাভ ভার্ব, এবং 3এর দাগে হচ্ছে ডু ভার্ব, অর্থাৎ যেটাকে আমরা অ্যাকশন ভার্বও বলে থাকি। তাহলে বি ভার্বটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে? না বি ভার্বটা এখানে হওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে। হওয়া, বি মানে হচ্ছে হওয়া। আর হ্যাভ ভার্বে আছে বা থাকা যেটা বোঝানো হয় সেটা, আর ডু মানে করা বা কাজ করা, সেটা যে কোনো কাজ করা অর্থে ব্যবহার করা হচ্ছে। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। দেখো ডু বি ভার্বে am is are এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, সেটা হচ্ছে was were। আচ্ছা, হ্যাভ ভার্বের ক্ষেত্রে 3টে উদাহরণ রয়েছে, তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। হ্যাভ ভার্বে হচ্ছে কি কি আছে না, হ্যাড, হ্যাজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে হ্যাড। ডু ভার্বে অসংখ্য উদাহরণ রয়েছে, আমি তোমাদের দু একটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো রিড, আর ই ডি রিড মানে পড়া, আর ইউ উইল রান মানে দৌড়ানো,
WRITE রাইট মানে লেখা। বুঝতে পেরেছো? তাহলে প্রকৃতি অনুযায়ী ভার্বকে তিনটে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে বি ভার্ব অর্থাৎ বিইং ভার্ব, হ্যাড ভার্ব বা হ্যাভিং ভার্ব, আর ডুইং ভার্ব বা অ্যাকশন ভার্ব বলতে পারো। বি ভার্বের বাংলা মানে হওয়া, হ্যাড ভার্বের বাংলা মানে আছে, আর ডু ভার্বের বাংলা মানে করা। বি ভার্বের উদাহরণ হলো দেখো am is are was were। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am is are, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে রয়েছে was were। হ্যাড ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে have has, আর পাস্ট টেন্সে রয়েছে had, আর ডু ভার্বের উদাহরণ রয়েছে। তাহলে তোমরা ভার্ব কাকে বলে থেকে এই ডু ভার্বের উদাহরণ, যে সমস্ত ভার্বের উদাহরণগুলো দেওয়া রয়েছে এখান পর্যন্ত খুব ভালোভাবে তৈরি করো, বাড়িতে পড়াশোনা করো মন দিয়ে। পরের দিন আবার আমরা পরের ক্লাসে বাকিটা আলোচনা করব।